এখানে খাতার কাজকর্মগুলো করতাম, তখন ওই বইয়ের গ্রুপগুলো আসতো, আমাদের সাথে পড়া রয়েছে, আমরা একটু বাড়িতে দেখতাম, অফিস স্যারের ঘর থেকে এসে দিয়ে দেওয়া হতো, আমরা একটু দেখতাম রচনা কী কী দেওয়া হয়েছে, কী কী ধরনের আলোচনা হয়েছে, ভূমিকাটা কী আছে, এরকম ভালো লাগতো। আমি স্যারকে একটা কথা জিজ্ঞাসাই করছি যে আপনি কলম ছেড়ে টাইপে বসলেন, মানে এই যে ফারাক, এটা কি মডার্ন টেকনোলজির জন্যই কি নাকি কারো চাহিদা? একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কলমে যখন আমি লিখছি তখন আমি যে লিখে চলে গেলাম, এরপর যেটা লেখা হলো হঠাৎ মনে হলো আরো কিছু লেখা দরকার, এখানে ফাঁক রয়ে গেছে, এবার নিচে লিখলাম, লিখে আবার এরকম ভাবে ফিরে সেটাকে ফিরচিহ্ন দিয়ে উপরে তুললাম, একটা নিচে লাগছে। কিন্তু আমি যদি কম্পিউটারে কাজ করি, যখন মনে হলো আমি কম্পিউটারের নিচেই সেটাকে ইয়ে করে ফেললাম, কম্পোজ করে ফেললাম, পরে সেটাকে জাস্ট কপি করে দিয়ে জায়গায় বোঝানোর জায়গায় ঢুকিয়ে দিলাম। এই যে সুবিধাটা কম্পিউটারের কিন্তু ভীষণ রকমের সুবিধা আছে। আমার এটা তো একটু অসুবিধা, শুরুতে একটা অসুবিধা হয়েছিল নাকি? শুরুতে অসুবিধা হয়েছিল, তখন ধরো তুমি যে ভাবনাটা ভাবছো, সে ভাবনাটাকে প্রথমে পয়েন্ট করে এটা জানানোর জন্য আমি ওখানে ডিপিটিতে করে ফেলেছি, কোনোভাবে এত বড় হয়েছে কাজটা, এতটা হয়েছে কাজ, এইটা আগে ডিপিটিতে করে আগে পয়েন্ট করে নিলাম আমি কি লিখতে চাই, এইবার ওখানে বসে সেইটাকে ধরে ভাবনাটাকে পল্লব কাজ হয়ে গেল। এবার লিখে মনে হলো যেটাকে আমি আগে লিখেছি সেটা শেষে যাওয়া উচিত, এটা যদি আমি পেনে লিখতাম ওই এটাকে আবার পিছনে নিয়ে ফলে আমার আগেকার পুঁথের কাগজ আছে, তুমি যদি সেই কাগজগুলো রাখবো তাহলে বুঝতে পারবে যে সেই সময়কার প্রুফ রিডাররা কতখানি যত্নবান ছিলেন, না হলে ওই বই তাঁর করাতেই পারতেন না, কারণ একবার তিন চিহ্ন দিয়ে বলছি তৃতীয়, একবার এরকম করে পিছিয়ে এই যে প্রকাশক বসে আছে, ওরা জানে কি পরিমাণ কাটাকাটি করেছে প্রুফে, ফলে কতখানি একাধিকবার প্রুফ করতে হয়েছে। হ্যাঁ প্রকাশক যে তার ছাপা এখন ইউনিকোড থেকে ডাইরেক্ট কনভার্ট হয়ে যায়, প্রকাশকের খরচ বাঁচানো। ওদেরও সুবিধা, বাবাকে দেখে অনেক জায়গায় ধরুন ম্যাগাজিনগুলো বাবা লিখতে পারে, লেখা পাঠাতে পারে না, কারণ প্রীতম টাইপ না করে দিয়ে রেখে জল জমানো তো সময় বাবার সব লেখা টাইপ করতে রিজেক্ট করে যায়, উনি তো হাতে লেখে শিখবে না। কলেজে থাকাকালীন বাবার ওই ডিটিপি শিক্ষাটা কিন্তু কলেজে থাকাকালীন হয়ে গেছে। বিদেশে ছিলেন, আমি জিজ্ঞেস করি কবিতা শিক্ষা করেন আপনি কলেজে থাকতেন? হ্যাঁ, এবং কলেজে কলেজে টাইপ করতে করতে শিক্ষাটা আবার এমফিলের জিনিস বা পিএইচডি জিনিস অনেকটাই টাইপ করেছি। আমি তো হাতে লিখি না, উনি কনস্ট্যান্ট টাইপিং করছেন, একদমই হাতে লিখি, আমার কিছুই হাতে লেখা, হাতে কবিতা ছাড়া কিছু বুঝতে পারবো, কবিতাটা হাতে লিখি। হ্যাঁ, তাও সময় না থাকলে তো মোবাইলে লিখবে। আচ্ছা, এবার হ্যাঁ আবার ছোট্ট চা বিরতির পরে আমরা, যদিও আমাদের আড্ডা চলছেই, আমরা আমাদের বহু দূর থেকে সেই দাঁতন থেকে, আমি জানি যে তারপরে যেহেতু আমাদের আত্মীয় বাড়ি আছে কত দূরে, কিন্তু সেই সাহিত্যের সূত্রে তো আমরা সবাই একসাথে বাঁধা, তো সেই দাঁতন থেকে এসেছে রূপময়, তো আমরা ওকে জিজ্ঞেস করি এবার যে ওর এই কাজটা করতে গিয়ে কেমন লেগেছে। এখানে সকলেই যারা উপস্থিত আছেন সব থেকে ঘনিষ্ঠতম মানুষ হচ্ছে আমি, এই যে ঘনিষ্ঠ বাসা দিয়ে নিয়ে এলাম, দুটো এখানে এরকম আছি, এবং এতদূর থেকে এসে এইটুকু অনুভব করছি যে যে পরিশ্রম করে এসেছি সেই পরিশ্রমটা ঝেড়ে দেওয়া গেছে, যে সত্যি এখানে না এলে হয়তো আজকে অনেক কিছু মিস করতাম। এরপর আমি যখন স্নাতক স্তরে পড়ি তখন ওই বইটা আমি লক্ষ্য করছিলাম, সাহিত্য প্রকৃতি, এই বইয়ের উপরেই আমি কাজটা করেছি। তখন এই বইটা আমার পড়ার বিষয় ছিল, আমার কাছে অসুবিধাগুলো বই আছে কিংবা দেবেশ কুমার মঞ্চ বা বিভিন্ন যে বইগুলো থাকে, এই বইটির মধ্যে আমি যেটা লক্ষ্য করেছিলাম সারল্য জিনিসটা,
যে সহজ সরলভাবে কীভাবে একজন স্টুডেন্ট যে যতটা সহজ হবে সে ততটা ভাবে নিতে পারবে, ততটা ভাবে বুঝিয়ে সে নিজের মতো করে একটা নোট লিখবে, এই চিন্তা ভাবনা করে যিনি লিখেছেন তিনি তো অশোকবাবু, যিনি ছাত্রদের কথা ছাত্রীদের কথা ভেবেছিলেন যে যদি এইভাবে লেখা যায়। আমি ওইখানে যেটা লক্ষ্য করেছিলাম যে প্রত্যেকটা বিষয়, পুরো নাটক বা কবিতা বা ছোট গল্প, এগুলোর বিভিন্ন বিষয়ের আলাদাভাবে সংজ্ঞা কীভাবে সহজভাবে হয়, এইটা বিষয়ে আমার খুব দাগ কেটেছিল। এছাড়াও প্রত্যেকটা বিষয়, ধরুন কবিতার যে বিভিন্ন ভাগ, সেই ভাগগুলোকে একদম ছকের আকারে, যেটা একদম আমাদের মস্তিষ্কে থেকে গেল ছবিটা, সেইভাবে পুরোটাই উপস্থাপন করা। আর যার বই পড়ে আমি স্নাতক পাস করেছি কিংবা স্নাতকোত্তর পড়ার সময়ও কিছুটা লেগেছে, তার বই সম্পর্কে আমাকে কোনোদিন লিখতে হবে এটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি, সত্যি কথা। তাই অবশ্যই স্যারের সঙ্গে আমার সেরকমভাবে কোনো যোগাযোগ ছিল না। আমার কলেজের স্যার সুনীল স্যার প্রথমে বলেছিলেন যে এরকম, এবং এই বই স্যার জানতেন যে এই বইটা আমি যখন নোটগুলো লিখতাম স্যারের সঙ্গে সবটাই আলোচনা করে লিখতাম, স্যার জানতেন। তখন বললো রুমা এটা তুই ঠিক করেছিস, এই বইটার উপর লিখতে পারবি? আমি স্যারকে বলছিলাম স্যার এরকম কোনো গ্রন্থ নিয়ে আলোচনা বা তার বিশ্লেষণ এরকম কাজ আমি কোনোদিন করিনি। আমি সাহিত্য নিয়ে বলতে আমি প্রাত্যহিকীতে, রেডিও থেকে প্রাত্যহিকী হয়, এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি প্রাত্যহিকীতে লিখি, আমার চিঠিও পড়া হয়। এছাড়া রেডিওতে যৌন গল্পের আসর, এগুলোতে আমার লেখা পড়া হয় কন্টিনিউয়াসলি, প্রত্যেকটা বিষয়তেই লেখার চেষ্টা করি। কিন্তু এরকম বিষয় এছাড়াও আমি এর আগে সুনীল স্যার একটা লেখা দিয়েছিল ওই পদ্মা নদীর মাঝি যে বন্যার সময় যে পরিস্থিতি বা ঝড়ের সময় যে পরিস্থিতিটা, ওইটাকে নিয়ে আমি লিখেছিলাম। কিন্তু একটা পাঠ্য বিষয় নিয়ে লেখার ধৃষ্টতা প্রথমে আমার খুব ভয় লেগেছিল যে মানুষটাকে আমি পড়েছি, যে মানুষের নোট লিখে আমি সেই মানুষের সম্পর্কে আমি সেই বই সম্পর্কে লিখবো, এই ধৃষ্টতা আমার প্রথমে ছিল। তারপরে স্যার বলেছিলেন, আমার লেখার সাহস হয়নি। তারপরে একদিন বহুদিন পর, মানে প্রায় 15-20 দিন পর, হঠাৎ করে একদিন সকালবেলা উঠে সব পড়াশোনা ছেড়ে চিন্তা করলাম না, আজকে যাই হোক তাই হোক করে আমি লেখাটা লিখব। আমার এখনো মনে আছে, আমি সকাল থেকে বসেছিলাম পুরো টানা দুপুর পর্যন্ত, খাওয়া দাওয়া শেষে পুরো টানা সন্ধ্যা পর্যন্ত আমি লেখা লিখেছি। তারপরের দিন আমি প্রুফের জন্য, নিজে দেখার জন্য রেখেছিলাম, তারপরের দিন আমি স্যারকে পাঠিয়েছিলাম। এক্ষুনি ওই খাতায় লেখার, কম্পিউটারে লেখার কথা হচ্ছিল, আসলে আমাদের লকডাউনও কিছুটা শিখিয়ে দিয়ে গেছে। আমি লকডাউনের আগে পর্যন্ত যা কিছু লিখতাম খাতায়, পরবর্তীকালে লকডাউন হওয়ার ফলে বিভিন্ন জায়গায় তখন তো আর এই লেখা পাঠানোর একটাই মাধ্যম ছিল যে অনলাইনে লেখা পাঠানো। সেক্ষেত্রে যা কিছু হয় মোবাইলে টাইপ করে মোবাইলে পাঠাতে হয়। এবারে স্যারের একটা ভালো গুণ শুনলাম যে ডেস্কটপে, স্যার এই বয়সে ডেস্কটপে লিখেন, কিন্তু আমি কিন্তু ডেস্কটপে বাংলা লিখতে পারি না। আমি কি করি না, অভ্রতে একটা সিস্টেম হয়, মোবাইলে যে ওয়ার্ডটা হয় ওটা অভ্রতে আমি হোয়াটসঅ্যাপে গিয়ে ওটা পেস্ট করে বসে, এটা আমার কাছে এখনো পর্যন্ত শেখা হয়নি। গুগল কিবোর্ড এটা নাকি? না, মানে ফোনের যে কিবোর্ড জেনারেলি বাংলা কিবোর্ড, হোয়াটসঅ্যাপে যেমন লেখা হ্যাঁ লিখে নিয়ে নোটে লিখে, হ্যাঁ নোটে লিখে নিলাম, সেখান থেকে আমি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়ে সেখান থেকে আমি তুলে নিলাম। আমাকে সেইভাবে করতে হয়, কিন্তু স্যারের এই গুণ শুনে আমিও অবাক হলাম যে এই বয়সেও একটা ডিজিটাল, তাহলে কম সেইভাবে লেখা এইরকম মানুষ সত্যি পাওয়া যায় না। আর যে মানুষের লেখা পড়েছি, যে পড়ে নোট লিখেছি, সে মানুষের তো লেখা লিখলাম, ওই সম্পর্কে লিখলাম, কিন্তু সেই মানুষের সঙ্গে সাক্ষাৎ দেখা হবে এই জিনিসও আমার কল্পনায় ছিল না। আমি পরবর্তীকালে স্যারের সঙ্গে ফ্রেন্ড হওয়ার পর ফেসবুকে আমি ওনার প্রোফাইল ঘেটে দেখেছিলাম যে কি মানুষ, কি লিখেননি বিভিন্ন বিষয়। আমি দেখছিলাম উনি যে আমাদের যে মহালয়াতে যে তর্পণ করা হয় পূর্বপুরুষদের, ওই সম্পর্কেও বই আছে। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে একজন মানুষ কত রকম চিন্তা ভাবনা মাথায় রাখলে এতগুলো বই লেখা যায়। অতএব আমি বেশি কিছু বলবো না, শেষে একটাই কথা বলবো, স্যার বলছিলেন যে আমি আমার এই জীবনকালে লিখে যেতে চাই শুধু,
একটাই সংস্কৃতের শ্লোক আছে যেটা তির্যস্ব সজীবন, অর্থাৎ এই জিনিসটা আমিও খুব মনে করি। আর ওপরে যিনি আছেন বসে উনি ঠিক মিলিয়ে দেবেন, ওই অমিয় চক্রবর্তীর মতো কবিতার লাইন মেলাবেন তিনি মেলাবেন, মেলাবেন। অর্থাৎ ঠিক মিলিয়ে দেবেন কোথা থেকে কিভাবে মিলে যাব, স্যারের সঙ্গে এইভাবে মিলে যাব আমিও কোনোদিন ভাবতে পারিনি। আমার এই কম বয়সে, আমার মাত্র বয়স হচ্ছে 24 বছর বয়স, আমি গত বছর স্নাতকোত্তর পাস করেছি, কিন্তু এইভাবে স্যারের সঙ্গে মিলে যেতে পারবো আমি কোনোদিন ভাবতে পারি। অতএব সকলকে আমার প্রণাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। রূপময়কে অনেক শুভেচ্ছা। এবং রূপময় যে বইটির কথা বললো, মানে আমারও ভীষণই, মানে সেই বইটি আমিও পড়ে, যেহেতু বাংলা সাহিত্যেরই আমিও ওই বইকেই আশ্রয় করেছিলাম ওই বিষয়গুলি বুঝতে। আসলে সত্যিই তো একটি বই যদি পাণ্ডিত্যের ভারে দুর্বোধ্য হয়ে ওঠে, তার থেকে তো আমার যে বই আমাকে বিষয়টির গভীরে যেতে সাহায্য করছে, অথচ মানে অনায়াসে তার সেই ভারটাকে আমি অতিক্রম করতে পারছি, সেই বই মানে আমাদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, বেশি কাছের হয়ে ওঠে। আসলে সরল থেকে কঠিনে যাওয়াটা খুব ব্যাপারটা খুব স্মুথ, একদম কিন্তু একদম কঠিনে পড়ে গেলে যেন মহাসমুদ্রে পড়ে গিয়েছি, ব্যাপারটা হচ্ছে এইরকম। ওই জন্য ওনার বইটি সত্যি আমাদের স্নাতক বা স্নাতকোত্তরে যে সাহিত্যের ইতিহাস আমরা পড়তে হয় বা আধুনিক সাহিত্যের ইতিহাস পড়তে হয়, এটা সত্যি খুবই কার্যকরী। মানে সরলের দিক থেকে, মানে যে একদমই জিরো সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে, সেও পড়ে জিনিসটাকে উপলব্ধি করবে যে কবিতা বলতে কাকে বোঝায়, কবিতার সংজ্ঞা বলতে কি, নাটকের সংজ্ঞা বলতে কি, সমস্ত জিনিস, সমস্ত আঙ্গিকে সত্যি খুবই উপকৃত আমাদের ছাত্রছাত্রীদের কাছে। প্রাথমিক পাঠ এবং হ্যাঁ, গভীর। যার এবার আমি একটু ডেকে নিতে চাইবো, মানে বলবো যার কাছে বাবার অনেক বই প্রকাশ হয় নিত্য, এবং যিনি প্রতিনিয়তই বাবার এই লেখার যজ্ঞের সঙ্গী, সেই বিকাশ দাকে বলবো যে তিনি প্রকাশক হিসাবে এই বই সম্পর্কে যদি দু কথা বলেন। আমার সঙ্গে স্যারের পরিচয় 2004-05 নাগাদ। তো আমি 2002 নাগাদ ব্যবসায় এসেছি। তার আগে বাবা 1992 থেকে বোধহয় ব্যবসার লাইনে বই ব্যবসায় আছে। 2007 নাগাদ এই বাবাকে হারাই। তারপরে আমি আমার যখন যেরকম প্রয়োজন হয়েছে স্যারের কাছে এসেছি, স্যার আমার বহু বইয়ের কাজ করে দিয়েছেন। তো আগের বছর একটা সময় স্যার বললো আমি এখন একটা বই পড়তে চাইছি, আমার মেয়েরা বলছে তুমি একটু আমাকে সাহায্য করো। আমি তো অনেক রকম বই পড়েছি, এরকম বইয়ের কোনোদিন প্রপোজাল আমি পাইনি। তো আপনি যখন বলেছেন নিশ্চয়ই আমি আপনাকে যতটা পারবো আমার দিকটা সাহায্য করবো। তবে এত তাড়াতাড়ি বেরিয়েছে, বইটা অনেক ফাস্টই হয়েছে। এর জন্য দায়িত্ব বলবো তাদের কন্যাদের। আমাকে খুব বেশি কাজ করতে হয়নি, খালি আমি জাস্ট পাবলিশ করে দিয়েছি আমার হেল্পিং হ্যান্ডদের দিয়ে। এটুকুই। হ্যাঁ হ্যাঁ, এর পরবর্তী একটা কাজ আমাদের হচ্ছে আধুনিক ছোটো গল্পের উপরে। এই প্রুফটা আমি আজকেও সঙ্গে করে নিয়ে এসেছি, তাকে দিয়ে যাওয়া। হ্যাঁ, আমি যাচ্ছি, আমি যখন যাচ্ছি স্যারের কাছে কাজ পড়ে আছে, দিয়ে আসে স্যারের বাড়িতে। এইটুকুই, আর আমার সেরকম কিছু আর বলার নেই। আশা করবো স্যার দীর্ঘায়ু হন, আমাদেরকে আরও অনেক দিন সাহায্য করুন। আমি এবার সুশান্ত বাবুকে বলবো কিছু কথা বলার জন্য। আমি স্যারের ছাত্র, এমনিতে স্যারের কাছে পড়েছি বিরাটি কলেজে, সেখানেই স্যারের সাথে আমার আলাপ। আর পরবর্তীকালে স্যারকে মানে যত দেখেছি, যত ক্লাসে পেয়েছি, স্যারের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। মানে ক্লাসে বসা শুধুমাত্র ছাত্র শিক্ষক সম্পর্ক নয়, তার বাইরেও সেই যে সৃষ্টিশীল যে সত্তা, সেই সত্তাটার সঙ্গে পরিচয় ঘটেছে। এবং যত দিন গেছে স্যার খুব সহজ সরল একজন মানুষ, এটা আমার খুব ভালো লেগেছে। মানে শিক্ষক হিসাবে যে আমি কিছু মানুষকে পেয়েছি, স্যারের মতো এমন কিছু মানুষকে পেয়েছি যারা খুব সহজ সরল, তাদের মধ্যে স্যার একজন। তো স্যারের সাথে মনের কথা খুলে বলা যায়, স্যার সেই জায়গাটা বরাবরই দিয়েছেন আমাদেরকে, যার কারণে আমরা সবসময় স্যারের সাথে সহজভাবে মিশতে পারতাম। আর পরবর্তীকালে স্যার কী হতো, এই ও একটু আগে যে কথাটা বলছিল ওর সঙ্গে আমি সহমত, যে আমরা হয়তো একটা বিষয় যেমন শারদামঙ্গল স্যার আমাদের পড়াতেন,
হ্যাঁ, তো সারদা মঙ্গলের সেই ভাষাগুলো, সেই কবিতার ভাষাগুলো এতটাই আমাদের কাছে সেই বয়সে দুর্বোধ্য মনে হতো। তো স্যার এত সুন্দর করে সহজ সরলভাবে আমাদের পড়িয়ে দিতেন এবং লিখিয়ে দিতেন। শুধু তাই না, মানে পড়ানোর সাথে সাথে ক্লাসে বসে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে লিখিয়ে দাও। এটা স্যারের একটা বড় গুণ, যাতে এখনকার যারা নতুন যারা ছাত্রছাত্রী তাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। তা আমাদের স্যারের মাধ্যমেই আমরা সেই দুর্বোধ্য বিষয়গুলো, তখন যেটা মনে হতো দুর্বোধ্য, তো সেগুলো আমরা খুব সহজভাবে তখন বুঝতে পারতাম। আর পরবর্তীকালে তারপরে স্যারের বইপত্র আমরা পড়েছি, দেশ থেকে নিয়েছি, প্রজ্ঞা বিকাশ থেকেও স্যারের বইপত্র অনেক পড়েছি। তো যত স্যারের বই পড়েছি সেটাই মনে হচ্ছে যে এতটা সহজ সরলভাবে স্যার লিখেছেন। হ্যাঁ, স্যারের বইয়ের ভাষাগুলো আমাদের কাছে এতটা সহজ সরলভাবে এসছে যে আমরা সেইগুলো খুব সুন্দরভাবে পড়ে সেগুলো আমরা লিখতে পেরেছি পরীক্ষার খাতাতে। আর তারপরে মনে আছে যে স্যার, আমরা একটা নাটক করেছিলাম রক্তকরবী, সেখানে স্যার আমাদের ভীষণভাবে সাহায্য করেছিলেন শ্রুতি নাটকে। তো পরবর্তীকালে জানতে পারি স্যারের ওই গুণটার কথা, সেটা জেনেও খুব ভালো লেগেছিল। এমএ পাস করার পরে তারপরেও স্যারের সাথে ফোনে যোগাযোগ ছিল, সমাজ মাধ্যমে যোগাযোগ ছিল। তারপরে একদিন স্যার আমাকে হঠাৎ ফোন করে বললেন যে সুকান্ত, এরকম একটা কাজ তো ভাবনা চিন্তা চলছে, তো তাহলে তুমি কিভাবে এটার সঙ্গে যুক্ত হতে পারো। তার পরবর্তীকালে স্যারের সাথে কথাবার্তা বলে স্যার আমাকে বললেন তাহলে তুমি একটা বিষয়ের উপরে লেখো। স্যার বইটার নামটা বললেন উপন্যাস শিল্পী রবীন্দ্রনাথ। বইটা আমি দেশে গিয়ে সংগ্রহ করার পরে নিয়ে এসে বইটা পড়তে শুরু করি। তারপর যত পড়ছি তত মনে হচ্ছে যে আগে যে বইগুলো পড়েছি সেই বইগুলো পড়ে যতটা না, যেভাবে না উপন্যাস শিল্পী রবীন্দ্রনাথের যে উপন্যাস শিল্পীর যে সত্তাটা, সেইটা যেরকমভাবে বুঝেছি, স্যারের বইটা পড়ে আরও ভালোভাবে যেন রবীন্দ্রনাথকে বুঝতে পারছি, অনুধাবন করতে পারছি। তার ফলে কি হয়েছে, তার ফলে ওই বইটা পড়তে পড়তে ওই উপন্যাস শিল্পী রবীন্দ্রনাথের যে উপন্যাসের নানান রকম যে দিকগুলো, যে চরিত্রগুলো স্যার এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন ছাত্রছাত্রীদের জন্য, যে আমরা কি হয়, আমরা হয়তো দেখা গেল এমএ ক্লাসে বা গ্র্যাজুয়েশনে বা পরবর্তীকালে কোনো একটা হয়তো রবীন্দ্র উপন্যাসের চরিত্র সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে দিয়েছে। এমনই একটি উপন্যাসের চরিত্র, সেটা নিয়ে হয়তো খুব বেশি কিছু আলোচনা কোথাও নেই, কিন্তু যেটা আছে সেটাও অনেক পুরোনো দিনের লেখকের লেখা, সাধু ভাষায় লেখা, ফলে সেটা বুঝতে অসুবিধা হচ্ছে। কিন্তু স্যারের সেই বিশ্লেষণটা এত সহজ সরলভাবে, সেটা পড়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারছি। বুঝতে পারাটাই হচ্ছে আসল। বুঝতে পারার পর তো আমরা নিজেদের মতো করে সেটা লিখবো, তাই না? এবং পরবর্তীকালে আমার স্টুডেন্টদেরকে আমি তো পড়াই, আমার এমএ স্টুডেন্ট আছে, অনার্সের স্টুডেন্ট আছে, তাদেরকে পড়াতে গেলেও আমি স্যারের বই সাজেস্ট করি, বলি যে এটা আমার স্যারের বই, তোমরা পড়ো। ফলে তাদেরও খুব ভালো লাগে। তো এই বইটা লিখতে গিয়ে আমার এটাই মনে হয়েছে। তো স্যারের সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে স্যার এখনও অনেক কিছু লিখবেন, আমাদেরকে আরও অনেক কিছু দেবেন, এটাই স্যারের কাছে আমাদের প্রত্যাশা, যে আমরা আরও অনেক কিছু পাবো। কয়েকদিন আগেই স্যার ওই সারদা মায়ের বইটার বিষয়ে বলছিলেন, ওটা আমি আসতে পারিনি স্যারের কাছে, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ওটা প্রকাশ হলো বইটা, তো সেটাই ভাবছিলাম যে স্যার কত দিকে লিখে, কত বিষয়, বিচিত্র বিষয় সম্পর্কে স্যারের পড়াশোনা, স্যারের লেখালেখি, এটা খুব ভালো লাগে আমার। তো স্যার আরও অনেক দিন ধরে আমাদেরকে লিখুন, আরও অনেক কিছু আমাদেরকে এইভাবে যারা নতুন ছাত্রছাত্রী, যারা গবেষক, তাদেরকে আরও বেশি করে তার লেখার মাধ্যমে উৎসাহিত করুন, এটাই আমার ধন্যবাদ সবার কাছেই। মানে যে নানান দিক নিয়ে যে বাবা লিখেছেন এবং সেটা যে আমাদেরকে অনায়াসে ছুঁয়ে যায়, সেই বিষয়টি কিন্তু বারবার উঠে আসছে। আমরা নানান আলোচনা শুনছি বইয়ের বিষয়, তো এই আলোচনার ফাঁকেই আমাদের মধ্যে বিশেষ শিল্পী এসে উপস্থিত হয়েছেন। আমরা তার কাছে একটু ছোট্ট করে একটু কবিতা শুনে নেব। এখন আমাদের কবিতা বলতে আসছি বর্কি মুখোপাধ্যায় এখন এসেছেন, GORKY। তো তিনি এখন আমাদের একটা কবিতা বলে শোনাবে, আমাদের শিশু শিল্পী। বলো। আনবে কক্ষি দিতে মটকিতে ঘিয়ে জলপাই গুড়ি থেকে এনকই জিও না চাঁদনিতে পাওয়া যাবে গোয়ালের পেটকি চীনে বাজারের থেকে এনতে করে গরম চা, আটটার ডিম দিয়ে চাইতে গরম চা আনবে
হ্যাঁ খরচা হবে, মাথা হবে, মনে রেখো বড় ভাবে করা যায়, আর পরের খাটো না, তুমি মন আয়োজন করো, ওই নিয়ে জড়িয়াতে জিনিসকেই বাহ, দারুণ দারুণ। হ্যাঁ, এটা একটা বড় শিল্পীর গুণ যে প্রথমে উঠে দর্শককে হাসিয়ে দেওয়া। আমরা বর্গির এই সুন্দর কবিতা আমাদেরকে বেশ একটা অন্য রকমের আনন্দ দিল। আমরা একটু শীতল চৌধুরী স্যারের কাছ থেকে একটু শুনে নেব। স্যার মানে তার যাবতীয় অসুবিধা আমি জানি, স্যার খুবই মানে শরীর অসুস্থ আর কি, এবং নানান সমস্যার মধ্যেও স্যার যে এসেছেন এটাই আমাদের কাছে যে কতটা আনন্দের, তার জন্য অবশ্য রিদমদার কাছেও আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ। হ্যাঁ, স্যারের কাছে আমরা কিছু কথা শুনে নেব এই কাজটি করতে গিয়ে স্যারের কি মনে হয়েছে। অপরমিশ্রর সঙ্গে আমার বেশ কয়েক বছর আলাপ, প্রথম কথা সাহিত্য সঙ্গীতে আলাপ হয়েছিল, যতক্ষণ মনে পড়ে। তখন দেবতীটির বিয়ে হয়নি, দেবতী আমাকে প্রণাম করেছিল। সেই প্রথম আলাপ অন্তত 12-13 বছর বোধহয় হয়ে গেছে। তারপর তো কলকাতাতে ওনার বইও ছাপে, আমার বইও ছাপে, আমরা একসঙ্গে দেখা হয়, কথা হয় রাস্তাতে। তো অশোক মিশ্র আমাকে দুটো বই রিভিউ করতে দিয়েছিল, কয়েকটা বই আমি পড়েছি। একটা মধুসূদনের কথা আমার মনে পড়ে যাচ্ছে। মধুসূদনকে একবার জিজ্ঞেস করেছিল একজন যে আপনি স্কলার বলতে কি বোঝেন। মধুসূদন তার উত্তর দিয়েছিল, রিডিং, রাইটিং, থিঙ্কিং যে করে সেই স্কলার। অশোক মিশ্রের ক্ষেত্রে এই কথাটা খাটে, কারণ হচ্ছে অশোক মিশ্রের দুটো বই আমি এই মানে রিভিউ করেছি, একটা রবীন্দ্রনাথের নন্দন তত্ত্বের উপর আর একটা প্রহসনের উপর। বিশেষ করে প্রহসনের বইটার উপর আমি একটু আলোকপাত করতে চাই। যে আমি চন্দ্রনগর কলেজে, গভর্নমেন্ট কলেজে চাকরি করতাম, সেই সুবাদে আমার একটা স্পেশাল পারমিশন ছিল প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল দিয়েছিলেন যে আমি যেহেতু লিখি বলে যত বই লাগে আমাকে লাইব্রেরিয়ান দেবেন, 50টা হলেও আমি 50টা বই একসঙ্গে তুলতে পারতাম। কোনো অধ্যাপককে ওটা দিতাম না, কোনো বড় অধ্যাপক বা ডিপার্টমেন্টাল হেডেরাও পেতেন না। এটা আমাকে একটা স্পেশাল পারমিশন ডক্টর বসন্ত কুমার সামন্ত করে দিয়েছে। তো সেই সুবাদে আমি অনেক বই পড়েছি, পড়ে দেখেছি আমি আজ পর্যন্ত প্রহসনের উপর যে বইটা প্রজ্ঞাবিকাশ ছেপেছে, কত সুন্দর বই আমি কখনো পড়েছি, আমার কাছে দারুণ লেগেছে এবং আমি সেটা আলোচনাতেও বলেছি। পরবর্তীকালে আলোচনা তো তখন তাড়াতাড়ি করতে হতো, এক পলক দেখে নিয়ে আলোচনা করেছিলাম। পরে আমি বইটা পড়ে ওনাকে ফোন করেও জানিয়েছি সেটা আমি। ওনার যেটা আমার সবচেয়ে ভালো লাগে যে ওনার লেখার মধ্যে একটা সাবলীলতা, মানে যেটা আমি আপনাদের একটা কথা বলি। আমি একবার বদলিয়ার ও আধুনিক বাংলা কবিতা বলে একটা প্রবন্ধ লিখেছিলাম 98 সালে সম্ভবত, কবিকৃতি পত্রিকা, সুজিত সরকারের সম্পাদক। সেই প্রবন্ধটা লিখতে গিয়ে আমি বদলিয়ারের যে বদলিয়ারের যে কবিতার যে ভূমিকাটা, সেটা পড়ে আমার আর বদলিয়া সম্পর্কে আর কোনো বই পড়ার ইচ্ছে জানে। তার কারণ কি, ওই যে 20-22 পাতার যে ভূমিকাটা, তাতে বদলিয়ার সম্পর্কে আমার প্রথমত জানা হয়ে গেছে যে বদলিয়ার ব্যাপারটা কী। তারপর আমি বদলিয়ার কবিতা ঠিকঠাক করেছি। অশোক মিশ্রের সাবলীলতাটা এখানে যে ও খুব সুন্দরভাবে প্রেজেন্টটা করে, যেটা আমি মনে করি যে বাংলা সাহিত্যে কঠিন শব্দ ব্যবহার করাটা কোনো সন্ধান নয়। পাঠক বুঝবে না এই জিনিসটা আমি পছন্দ করি। আমি ব্যক্তিগতভাবে সেটা লিখি না কখনো, আমার বই যারা পড়েছেন তারা অনেকে নিশ্চয়ই জানেন। তা আমি এই ব্যাপারটা অশোক মিশ্রের মধ্যে আমি প্রচণ্ডভাবে পেয়েছি। এইটা আমার খুব ভালো লেগেছে আর কি। আর আমি আশা করব যে অশোক মিশ্র যেমন ভ্যারাইটিস কাজ করেন আরও ভালো করে দেখুন, এবং অশোক মিশ্র যে ওই যে কথাটা বললাম মধুসূদনের, এই ব্যাপারটা অশোক মিশ্রের মধ্যে রয়েছে বলেই উনি কিন্তু এত ভালো লিখতে পারছেন, এটা আমার ধারণা। বিষয় থেকে বিষয়ান্তর যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু ওই রিডিং, রাইটিং, থিঙ্কিং না থাকলে
কেউ পারে না। এটা আমি যেমন অটল মিত্রের ক্ষেত্রে দেখেছি, আর একজন এখানে বসে আছে রিতম, তার বাবা তরুণ মুখার্জির ক্ষেত্রেও এটা আমি দেখেছি যে রিডিং, রাইটিং, থিঙ্কিং এরা এই মানুষগুলো ফলো করে। এবং আমি অনেকের বই তো পড়েছি, সুধীর কুমার দাস থেকে, তারপরে বিমল বিষ্ণু, মতিলাল থেকে কৃষ্ণনারায়ণ রায়, এদের বই পড়ে আমার এটাই ধারণা হয়েছে যে যখনই কিছু লিখতে বসতে হবে তখন রিডিং, রাইটিং, থিঙ্কিং এটা মাথায় রাখতে হবে। এই ব্যাপারটা কিন্তু আমি অটল মিত্রের মধ্যে খুব বেশি রকমের পেয়েছি। এইটা আমার খুব ভালো লেগেছে। এছাড়া আর কি বলবো, অনেকেই তো বলবে। স্যারকে অনেক ধন্যবাদ। আসলে যারা এই পাবলিকেশনের সঙ্গে, প্রকাশনার সঙ্গে যুক্ত, যারা লেখেন, যারা এইভাবে নিয়মিত বই প্রকাশ করেন, তারাই বোঝেন যে বই লেখার ভেতরের উৎসটা কী। আর সে কথাই আবার উঠে আসলো শীতল চৌধুরী স্যারের বক্তব্যে। আমি তাকে আরও একবার অনেক ধন্যবাদ জানাই আজকে তিনি আমাদের মধ্যে এসেছেন বলে। এবং এরপর আমি এই ভিডিও নিয়ে বারবারই কথা হচ্ছিল, বাবার একটি ভিডিও অনেকে দেখে খুব প্রশংসা করেছেন। তো সেই ভিডিওটি যিনি করেছেন জয়ন্তবাবু আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি জয়ন্তবাবুকে বলবো যে তিনি যদি কিছু কথা বলেন। নমস্কার। স্যারের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে আমার এই ভিডিও। আমাদের কথা ও কাহিনী অনুষ্ঠানটা করতে গিয়ে আমি যেটা শুরু করেছিলাম, বিদ্যা অঞ্চলের যে বিখ্যাত মানুষ বা আমাদের বেলঘরিয়া অঞ্চলে যে বিখ্যাত মানুষ রয়েছে, যেরকম মন্দির, মসজিদ, গির্জা, এই সমস্ত বিখ্যাত জায়গাগুলো রয়েছে, সেইগুলো কাজ করতে করতে হঠাৎ আমার মনে হলো যে আরও ভালো মানুষের সঙ্গে আরও একটু যোগাযোগ করতে পারলে ভালো হয়। এই ব্যাপারে আমাকে সবচেয়ে সহযোগিতা করে স্যারেরই ছাত্র স্বপ্ননীল সরকার। স্বপ্ননীল সরকার আমাকে বলল যে কাকু তুমি স্যারের ইন্টারভিউ নিচ্ছ না কেন, মানে আমার অশোকবাবুর ইন্টারভিউ নিচ্ছ না কেন? তো আমি বললাম স্যার কি আমাকে সুযোগ দেবে? বলে হ্যাঁ অবশ্যই তুমি যাও, উনি ভীষণ ভালো মানুষ এবং তুমি গিয়ে কথা বলো, তাহলেই দেখবে মনে হয় উনি রাজি হবেন। যথারীতি আমি আমার ছেলেকে নিয়ে আসলাম, নিয়ে এসে স্যারের সঙ্গে আগেই একটু কথা বলে গিয়েছিলাম এবং স্যার রাজি হলেন যে উনি কথা বলবেন। এবং সেই কথা তো কি হয়েছে আপনারা সবাই মানে ভিডিওটা মনে হয় দেখেছেন এবং সেইখানে স্যার কিন্তু আমি চেষ্টা করি স্যার একদম মানে প্রথম জীবনের কথা, তার ছোটোবেলার কথা এবং তারপরে তার পরবর্তীকালে লেখালেখির কথা এবং তার কলেজ জীবনের কথা, কীভাবে তিনি পড়াশোনা করেছিলেন, সেই সমস্ত কিছুই উনি সেটি ভিডিওতে বলেছেন। এবং আমি দেখেছি সেই ভিডিওটা প্রায় 1200 লোক দেখেছে। শ্রাবণী সেনগুপ্তার ভিডিও দেখেছি প্রায় 2000-2500 লোক। এবং তারপরে স্যারের আমি সেদিনকে ইউটিউবে সার্চ করছিলাম স্যারের সম্বন্ধে, সেখানে আমাদের ভিডিওটা দেখতে পেলাম সার্চ করে যে প্রচুর মানুষ স্যারের এই ভিডিওটা দেখেছে। আজকে যখন স্যার আমাকে বললো জয়ন্ত আসতে হবে, আমি বললাম নিশ্চয়ই আসবো স্যার। আমি জানতাম না স্যার আজকে বিষয়টা নিয়ে আজকে যে কথা শুনতে পেলাম, স্যারের বইয়ের বিভিন্ন রকম বইয়ের উপরে যারা পড়াশোনা করেছেন তার উপরে আজকে যে বইটা প্রকাশিত হবে তার উপরে আলোচনা। তা আজকে সবার কথা শুনে স্যারের সম্বন্ধে তো আমরা সবাই জানি এবং অসাধারণ লাগছে আমাদের প্রকাশক যে কাজটা করতে চলেছে। এটা একটা দুর্দান্ত কাজ, এটা আমার নতুন ধরনের কাজ মনে হলো। আমিও স্যারের আমার একটা নতুন বই বেরিয়েছে, ঝিনুক ঝিনুক সবাই ঝিনুক, একটা ছড়া এবং কবিতার একটা বই বেরিয়েছে, সেখানে স্যারকে নিয়ে গিয়েছিলাম। তা সেইখানে স্যার একদম নির্দিষ্ট টাইমে ঢুকেছিলেন এবং দারুণ একটা অনুষ্ঠান স্যার এখন করেছিলেন এবং দারুণ বক্তব্য রেখেছিলেন। তা আজকে এই ছোট্ট অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছে এবং আশা করি আমাদের ভিডিওটা যারা দেখবেন পরবর্তীকালে এবং স্যারের সব কথা শুনবেন তারা অনেক কিছু জানতে পারবেন। আজকের অনুষ্ঠান চলুক এবং পরবর্তী যারা স্যারের বই সম্বন্ধে আলোচনা করবেন সেটা আমাদের যে বোন রয়েছে সেই আলোচনা করে দেবে কীভাবে বলা হয়। নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রিতম মুখোপাধ্যায়। আমি রিতম তাকে বলবো
রিতম দাও আমাদের এই কাজে সামিল হয়েছেন এবং রিতম দার লেখাও আমরা এখানে পেয়েছি। আমরা রিতম দাকে অনুরোধ জানাই এই কথা বলার বিষয়ে। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আমাকে স্যার ফোন করেছিলেন, মানে বাবাকেও করেছিলেন, বাবা তো কোথাও বেরোয় না প্রায় বলতে গেলে। আমি বলেছিলাম আমি যাবো 15 আগস্ট যদি এখানে আমি থাকি অবশ্যই আসবো। এবং শীতল কাকু আসাটা একটু ভালো লাগলো। শীতল কাকুকে আমি বললাম আমি তোমাকে সঙ্গে করেই নিয়ে আসবো। এই যে কাজটা হলো, এই যে সংকলন, যেটা বিশেষ করে মেয়েরা উদ্যোগ নিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজ যে মেয়েরা উদ্যোগ নিয়েছে। এবং এটা নিয়ে আমাদের সমাজ ব্যবস্থা এরকম হয়, ও মেয়েরা কেন করেছে, তাদেরই তো করার কথা, কেন করবে না? মানে আমি নিজে এই একই রকম পরিস্থিতির শিকার হই যে বাবা অধ্যাপক, আমি আছি এবং ও বড্ড বাবার কথা বলে, কেন বলবে না? এটা প্রশ্ন। মানে তারাই তো বলবে। আমাকে শুনতে হয়েছে কোনো কোনো প্রকাশ হয়ে গেছে, তুমি বাবার কথাটা বল, তোমাকে লিখতে বলেছি বাবার কথাটা বলছো। ঠিক সেই রকম ওদের মানে ওরা যে এই উদ্যোগটা নিয়েছে এই সমস্ত পরোয়া না করে, সেটা খুবই ভালো। দ্বিতীয় যেটা ব্যাপার, অধ্যাপক অশোক মিশ্র, লেখক অশোক মিশ্র, এই নামের সঙ্গে আমি পরিচিত ছোটবেলা থেকেই। বাবার কাছে অশোক দা, কারণ উনি সিনিয়র, অল্প মানে অগ্রজ, যেহেতু অধ্যাপক তপব্রত ঘোষের ব্যাচ পড়ার, আমার বাবা মা দুজনের কাছেই শুনেছি। এবং তখন পড়াশোনায় ভালো, দেখতেও সুন্দর, এটাও শুনতাম তখন। বাবা দুজনেই বলতেন। তা এবার সেই সময় তখন ছোট থেকে শুনে এসেছি। তারপরে বাড়িতে যখন বাংলা সাহিত্যের চর্চা তো হয়, ওর যে বইটা আমি ছোট থেকে দেখে বড় হয়েছি, শীতলবাবু একটু আগেই বলেন প্রহসনের ইতিহাস, ওই বইটা দিয়েই কিন্তু ওকে আমি চিনেছি। এবং তারপরেও আরো কিছু বই পড়েছি, যেমন এই যে সাহিত্যের রূপনীতি ঘোষ বইটা দেখছি, এর প্রথম সংস্করণটা আমি পড়েছিলাম। এবং ওর লেখার ক্ষেত্রে যেটা সংক্ষেপে সহজ করে, গোলাপি রঙের কভার ছিল এবং পেপার ব্যাক ছিল সে বইটা, গোলাপি আর আকাশি এরকম নীলচে ভাব তার সঙ্গে লেখা। সেই বই, এবং সেখানে উনি উপহার দিয়েছিলেন বাবাকে। সেই বইগুলো আমি ছোটবেলা থেকে পড়েছি। এবং পরবর্তীকালে যখন আধুনিক কবিতার ইতিহাস করলেন, একদিন আমি দেখলাম বাবাকে ফোন করেছেন, তোমার কি কি বই আছে, এগুলো আমি যুক্ত করছি, যেগুলো দিয়েছিলে তার বাইরে আরো কিছু। ওই যে সারল্য, যে সহজভাবে লিখতে পারে। এবং একজন মানুষের যেটা হয়, যে এটা আমি নিজের মানে বাড়ির অভিজ্ঞতায় বুঝছি, এবং দুজনেই প্রায় সমকালীন, অশোক মিশ্র বাতল মুখোপাধ্যায়, যে যারা অনেক লেখেন এবং তাদেরকে খুব নিন্দার শিকার হতে হয়, এই কিছু এরকম লেখেন কেন? আমাদেরই এক মাস্টারমশাই, যেরকম আমি নাম বলবো না, সবাই তাকে চেনে, দেবদূষীদের মাস্টারমশাই, তিনি বলেছিলেন, বুঝলেন তরুণদা, একটু পড়াশোনা করুন। যারা লেখেন তারা কি না পড়ে লেখেন? এটা হচ্ছে মানে নির্বোধের মতো কথা, যে প্রত্যেকেই পড়ে লেখেন। এবার কেউ সহজ করে লেখার দিকে লক্ষ্য রাখছেন, কেউ মনে করছেন আমি খুব সংক্ষেপে মিত ভাষণে বিশ্বাসী, কেউ বিস্তৃত ভাষণে, অনেকে খেলিয়ে লেখা। এখনকার দিনে ইদানিংকালের একাডেমিক্সের একটা ট্রেন্ড, একটু কি শীতলবাবুর সঙ্গে আলোচনা করছিলাম, যে বিস্তৃত লেখো, প্রচুর উদাহরণ দাও এবং প্রচুর অ্যানোটেশন বা টিকা দাও, তবেই তুমি পণ্ডিত। হ্যাঁ, মানে শিবাজী বন্দ্যোপাধ্যায়ের স্টাইলটাই একমাত্র পাণ্ডিত্যের স্টাইল। এবং সেটা তো আবার মানে যাদবপুর বেল্ট থেকে এটা নির্ধারিত, ওখানেই বেশি পাণ্ডিত্য আছে আর কি, ক্যালকাটায় নেই। সে তো আলাদা কথা। কিন্তু এই যে ব্যাপারটা, কে কিভাবে লিখছেন, তিনি সহজভাবে লিখতে চাইছেন, কেউ লিখতে চাইছেন, যেটা শীতলবাবু বলছিল, যে কঠিন শব্দ ব্যবহার করে। এখন কবিদের যা মানায়, প্রাবন্ধিকদের ক্ষেত্রে একটা অনেক সময় সংকট সৃষ্টি করে। যে তপোদীপ ভট্টাচার্য খুবই পণ্ডিত, কিন্তু শব্দ চয়নের কারণে অনেকে দূরে সরে যায়। ওই পড়াটা অভ্যেস করতে হয়। অলোক রঞ্জনের ক্ষেত্রে একটা মানিয়ে গেছে, কারণ তিনি কবি। শঙ্খ ঘোষ, তিনি ভাবের দুরূহতা আছে, বাক্যের দুরূহতা নেই। কিন্তু যখন মানে এরা তো কবি অধ্যাপক, কিন্তু যারা অধ্যাপক কিন্তু কবিতাও লেখেন, যদিও এরা সকলেই কবি, কিন্তু এদের প্রথম অধ্যাপক হিসেবে পরিচয়টা বড় হয়ে উঠেছে। কারণ অশোক মিশ্র কবিতা লিখেছেন, বাবাকেও কবিতা লিখতে দেখেছেন, সকলেই লিখেছেন, কিন্তু এই সমালোচক পরিচয়টা বড় হয়ে উঠেছে এদের ক্ষেত্রে, কবিতা পরিচয়টা ঢাকা পড়ে গিয়েছে। তাহলে সহজভাবে লেখাটা কিন্তু, সহজ কথা যায় না বলা সহজ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যারা সোজা সহজভাবে লিখছেন, সকলের কাছে পৌঁছতে চাইছেন, এবং এই টার্গেট রিডার যাকে বলে। এই একটু আগেই যে স্কুলের মাস্টারমশাই যারা বলছিলেন, যে যখন রবীন্দ্র লাইব্রেরির জন্য লিখছেন তখন একরকম, যখন উপন্যাস শিল্পী রবীন্দ্রনাথ লিখছেন, দেশ থেকে প্রকাশ পাচ্ছে, তখন তার টার্গেট রিডার শিক্ষক এবং স্কুল কলেজের উপরে উঠছেন, গবেষকদের কথাও তিনি ভাবছেন। আবার যখন তিনি মৌলিক রচনা লিখছেন, এবং আমাকে যখন স্যার বললেন যে তুমি কোনটা নিয়ে লিখবে, উপন্যাস নিয়ে না কবিতা নিয়ে, কারণ বাবা ওনার মৌলিক লেখা নিয়ে লিখেছে, কবিতা নিয়ে লিখেছে, না আমি আপনার মৌলিক লেখা নিয়ে লিখি। তা উনি তখন আমার ভ্রমণ কাহিনী আমাকে বেশ কিছু দিয়েছিলেন। আমি তার মধ্যে বাংলাদেশ ভ্রমণটা বেছে নিয়ে ওটা নিয়ে লিখেছিলাম। যে বাংলাদেশ ভ্রমণ, আমি বাংলাদেশ সেই অর্থে ভ্রমণ করিনি, আমি পবিত্র বাবুর কাছে কিছু শুনেছি,
চলো ভাই ঢাকা যাই ইত্যাদি লেখা কিছু টুকরো টুকরো পড়েছি। আমি পূর্ণাঙ্গ বাংলাদেশ ভ্রমণটা ওর লেখা দিয়ে পড়েছি, কীভাবে উনি বাংলাদেশ ঘুরছেন, তার সঙ্গে নানা রকম অনুষঙ্গ গান থেকে তার ব্যক্তিগত স্মৃতি কীভাবে মনে পড়ছে, ভ্রমণ কাহিনী কেমন হয়, আজকের দিনের কেমন হয়। আমাদের মডেল করলে তো হবে না যে সবসময় পথে প্রবাসে কেমন কি রবীন্দ্রনাথের বইগুলি কেমন, সে জাপান যাত্রী হোক যাই। এখনকার একজন লেখক, তিনি এখনকার বাংলাদেশ যাচ্ছেন কি এখন রাজস্থান যাচ্ছেন এবং সেখানে নামগুলোর মধ্যে বেশ চমক আছে, সেইগুলো তিনি কীভাবে লিখছেন আমি সেটা দেখতে চেয়েছিলাম। ফলে অধ্যাপক অশোক মিশ্র নানা দিক থেকে, যেটা একটু আগেই শুনছিলাম, নানা বিষয় নিয়ে, সে তর্পণতার বিষয়, এই যে নানা বিষয়ে আগ্রহ, এবং এই নানা বিষয়ে আগ্রহের জন্যও অনেক সময় ওনাকেও হয়তো শুনতে হয়েছে, বাবা সব বিষয়ে জানেন, আমরা তো একটা বিষয়েই কাজ করি। আমাদের পাশেই একজন প্রতিবেশী থাকতেন, আমি তো সারা জীবন মধ্যযুগের ইতিহাস নিয়েই কাজ করে দিলেন। আচ্ছা, তখন উনি কবিতাও ভালোবাসেন, নজরুলও ভালোবাসেন, আবার নাট্যকে পাশ্চাত্য প্রভাব নিয়ে লিখছেন, এত কি করে জানেন, মানে ব্যঙ্গ আর কি, মানে এত জানেন মানে কোনোটাই জানেন। এই যে প্রবণতা আমাদের এখনকার দিনে যে একটা নিয়েই বিশেষজ্ঞ হতে হবে, হতেই পারে কেউ একটা নিয়ে বিশেষজ্ঞ, কিন্তু অনেক বিষয়ে তার আগ্রহ থাকতে পারে। অ্যারিস্টটল এতগুলো বই লিখেছিলেন না, ছোট ছোট ছোট, তার বহু বিষয়ে আগ্রহ ছিল, তাতে তো হ্যাঁ কিছু বই রয়ে যাবে। যিনি 500টা বই লিখলেন, তার 50টা বই রয়ে গেল। এই 500টা যে তিনি লিখলেন, এই আশাপূর্ণা দেবীর একটা কথা ছিল যে আমি এত উপন্যাস লিখেছি, বই তো গেছে কতগুলো, তো ভাই কিন্তু বাবা আমার লিখন সাধনাটা তো হয়, অনুশীলন হয়, এই অনুশীলনটা তো জরুরি। বহু বই লিখবেন এবং তারপর কিছু বই লোকের কাছে রয়ে যাবে, কিছু বই কারো কাছে মনে হবে যে না এটা যেটা প্রয়োজন, যেমন সিলেবাসের জন্য যেমন এক্স্যাক্টলি যে বইটা উনি লিখছেন সেটা সেই সিলেবাসের প্রয়োজন সিদ্ধ করলো, সিলেবাস পাল্টে গেল, বইটারও আর সেই অর্থে প্রয়োজন নেই, হ্যাঁ বইটা বেশ ভালো তখন কাজে লেগেছে, তো যে বইটা চিরকালের জন্য লিখছেন সেটা চিরকালের জন্যই থেকে যাবে। তো একজন লেখক তার মনের আনন্দে লেখেন, এবং আরও সব থেকে শেষ করবো এই দিয়ে যে উনি কম্পিউটারে লেখেন, এর থেকে ভালো আনন্দের কথা আর কিছু, এবার আমি এখন হাতে লিখতে পারি না, অসাধারণ, মানে আমার বাবাকে আমি শেখাতে পারিনি, একমাত্র আমি দেখেছি পবিত্র সরকার, শুধু বলতে পারে না, এরা সমবয়সী প্রায়, পবিত্র সরকার তিনি একমাত্র শিখেছেন। এবং আমি যখন অলোকরঞ্জন দাশগুপ্তের কাছে খুবই যেতাম, আমি খুব স্নেহ করতেন, আমি বললাম আচ্ছা স্যার আপনি কেন লেখেন না কম্পিউটারে, একদিন দেখে বললেন পবিত্র সরকার লেখে, পবিত্র লেখে, তোমার বাবাকে শেখাতে পেরেছো না, আমাকে বললেন শঙ্করবাবু লেখেন, তাহলে না শঙ্করবাবু লেখেন, তাহলে আমাকে বলছো আমি লিখবো না। আর বাবার ক্ষেত্রে দেখছি বাবা পারে না তা না, ওই হোয়াটসঅ্যাপে লিখতে পারে ওই ছোট ছোট মেসেজ বা পোস্ট, কিন্তু ওই বইয়ের জন্যই আসলে হাতে যতটা স্বতঃস্ফূর্ততা আসে, এবং এই যে আমাদের যেটা অভ্যেস হয়ে গেছে, যেটা মাথায় আসছে এটা কম্পিউটারের কিবোর্ডে দ্রুত চলে আসছে। ও যেটা বললো কোভিডের সময় এসেছে, আমার নয়, আমি যখন এমএ পড়তে পড়তে আমি শিখেছিলাম লেখা, তারপর একটা মানে প্রবন্ধকে আমি এনেছিলাম, কনভার্ট করেছিলাম, তারপরে দেখলাম ওইভাবে হচ্ছে, আমি ডাইরেক্ট লিখতে শুরু করি, এবং বাংলা ওয়ার্ডে খুব অসুবিধা হতো, অভ্র যেদিন থেকে এলো সেদিন থেকে আর আমার থিসিসটাই পুরোটা লিখেছি, এবং সব থেকে বড় কথা আমার স্ত্রী কদিন আগে পিএইচডি জমা দিল, সবটা হাতে লিখেছি, মানে সেটা টাইপ করে করানো হলে বেশি খরচ করে, তারপর এডিট করেছি আমি বসে বসে, ওর বলে যাচ্ছে আমি এডিট করছি, মানে সেই ডবল পরিশ্রম। এই প্রজন্মও শেখে না, উনি যে শিখেছেন এবং শিখে নিজেরটা এডিট করছেন, এই জিনিসটা বুঝেছেন, প্রকাশকের সুবিধে সব থেকে ওনার নিজের সুবিধা, তারপরে প্রকাশকের সুবিধে, যে দ্রুত ওটাকে কারেকশন প্রুফের বেশি ভুল হচ্ছে না, তারপর কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতেই হবে একজন লেখককে, লেখাতে না মানাতে না পারলে কিছু অসুবিধা নেই, কিন্তু মেলাতে পারলে তো সেটা সর্বদাই স্বাগত। ও দীর্ঘায়ু কামনা করি, উনি আরও নানা রকমের লেখা লিখুন, শুধুমাত্র মানে বিদ্যায়তনিক লেখা নয়, নানা লেখায় নিজেকে ছড়িয়ে দিই, এই প্রার্থনা করি। সকলকে শুনেছি আসলে যেটা বললেন রিতমদা, অনেক ধন্যবাদ। আচ্ছা এই যে আমরা না আমি রিতমের সঙ্গে কথা বলবো আচ্ছা, না, বইটা প্রকাশ হোক, আমি আছি ততক্ষণ। অনুভূতির প্রকাশটাই তো আসল, মানে যারা লেখেন এই বিবিধ বিষয় নিয়ে, তারা পড়তে পড়তে তাদের মনের মধ্যে যে ভাবনাটা আসে, সেই ভাবনাটা তারা মনে করেন যে যতক্ষণ না লিখে ফেলছি ততক্ষণ যেন ঠিক সেই আনন্দটা হচ্ছে না আর কি। আমরা সবাই মিলে আপনি নিন। আচ্ছা আমরা সবাই মিলে একটু বইটা ধরবো, যেখানে আমরা ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নিতেই বড় লেখা তো আমাকে আগে জানাবি কি না একটু সামনে থাক, পিছনে সবাই তুলতে হবে। এরকম করে বলবি আমার বইটা, হ্যাঁ
প্রোডাকশন খুব ভালো হয়েছে। এরকম বই এরকম দাম তুলতে আমার দেখো না ডিসকাউন্ট দেবে বেশি, তাহলে কি হবে? 25 করে দেবে, 30 করে দেবে। বেশি করে না তা বলে বই যদি এরকম করে একাডেমিক বই ভালো প্রোডাকশন করে দাম বেড়ে যাবে, তখন তো সমস্যা দেশ না। থেকে চালাই কি করে? আমরা সবাই মিলে লিখেছি, সবাই মিলে আজকে এই বইয়ের প্রকাশ আর কি। সবার সমবেত প্রচেষ্টায় আজ এই বইটির প্রকাশ ঘটল। নমস্কার। আজকে কথা ও কাহিনীর যে অনুষ্ঠানগুলো আপনারা দেখে থাকেন, সেখানে বিভিন্ন মানুষের কথা আমরা শোনাবার চেষ্টা করি। সেই সমস্ত মানুষ, তাদের জীবনের কথা, তার চলার কথা, সব কিছুই তারা খুলে আমাদের কাছে বলেন। আজকে আমরা এসেছি স্রষ্টা অশোক কুমার মিশ্র ও তার সৃষ্টির অঙ্গনে যে বইটি প্রকাশিত হয়েছে, সেই বইটির যে প্রকাশনা হলো আজকে, সবাই এখানে উপস্থিত হয়েছিলেন, আপনারা দেখেছেন, কিন্তু একজনকে আপনারা দেখেননি। তিনি পাশ থেকে সাহায্য করে গেছেন, তিনি ডাক্তার অশোক কুমার মিশ্রের সহধর্মিণী। তার সঙ্গে আমরা কথা বলবো, তিনি কিভাবে দেখছেন তার যে সৃষ্টিকর্তা ডাক্তার অশোক কুমার মিশ্র, তিনি কিভাবে তার সৃষ্টি করে যাচ্ছেন তার কাজের মাধ্যমে, এগুলো তার কাছে শুনে নেব। বৌদি, আপনার নাম? আমার নাম সুতপা মিশ্র। আচ্ছা, এবারে বলুন আপনি কিভাবে ডাক্তার আমি উনি তো প্রথম থেকেই লেখা লাইনে পড়াশোনা লেখা এই নিয়ে উনি থাকেন। আমার রান্নাঘর থেকে দূরত্ব এইটুকুই, কিন্তু দূরত্বটা অনেক বেশি, কারণ এখানে বসলে আমি বসে থেকে একটা কথা বলবো, পছন্দ হবে না, তুমি একটু যাবে, ব্যাস আমার রাগ হয়ে গেল। আমি তখন আর আসবো না, এখানে কোনো দিন আসবো না বলে চলে গেলাম। আবার আসতে হয়, এইভাবে চলছে। আর ওকে আমি সবসময় লেখার মধ্যেই দেখি। এই যে গরমটা গেল, এপ্রিল মে জুন প্রচণ্ড গরম, আমি এই ঘরে আসতে পারতাম না, এত গরম এই ঘরটা। আমি ও ঘরে এসি চালিয়েছি, ও কখনো এসিতে ঢুকতো না। ও এই গরমের মধ্যে এখানে বসে বসে হয় টেবিলে, নয় ওই কম্পিউটারে বসে লিখছে, লেখা ও চালিয়ে যাচ্ছে। বলছি তুমি তোমার লেখো, আমি নেই এতে, আমি ঠান্ডা ঘরে চললাম। কাজে আমি ওই কষ্টটা স্বীকার করতে পারতাম না। ওর ওই গরম লাগে না, ও চালিয়ে যেতে পারে বিভিন্ন রকম লেখা। হ্যাঁ, লেখাটা হয়ে গেলে একবার দেখে দেবে, আচ্ছা ঠিক আছে, প্রিন্ট করে আনলো, আমি পড়লাম, যেখানে যেখানে কারেকশন করার কথা একটু বলা হলো। এইভাবেই প্রত্যেকটা লেখা এগিয়ে চলেছে আর কি। এগিয়ে তো চলেছে, তো সংসার বলে তো একটা কথা আছে নাকি? তা এই সংসারে লেখক লিখে যাবে আর তার বাজার না কে করে দেবে? এই ব্যাপারে কিন্তু আমি বলবো, বাজার ও সবসময় ও করে, কেন কোনো সময় আমাকে বলে দিতে হয় না যে আজকে এটা আনবে, ওটা আনবে, ওটা আনবে, বা ফর্দ ধরাতে হয় না। ও ওর মতো করে সমস্ত জিনিস কিনে আনে। আমার কোনো দিন কোনো অসুবিধা হয়নি, আমি এইভাবেই চালিয়ে গেছি। হ্যাঁ, আমার তাতে কোনো সুবিধা। এখন আমাকে যদি বলে কী আনবো বলো, আবার কি বলবো আমি, তুমিই তো আনবে জিনিসপত্র, আমার তো কিছু বলার নেই। এমন কোনো দিন হয়নি আপনি হয়তো একটা কিছু আনতে বলেছেন, আর দেখা গেলো 8টার সময় বলেছেন, উনি ফিরলেন 12টার সময়? না, ও বাইরে আড্ডাটা দেয় না, তো ও তো ঠিক টাইমেই চলে আসবে। হয়তো সেদিন আনলোই না সেই জিনিসটা, আনলো না, আমি আমার অন্যভাবে চালিয়ে দিলাম। মানে ভুলে যেতে পারে? হ্যাঁ, বললেই ভুলে যাবে, না বললে সব মনে থাকে। আপনারা শুনলেন ডক্টর অশোক কুমার মিশ্রের দৈনন্দিন কার্যকলাপগুলো সম্বন্ধে। আরেকটু জিজ্ঞাসা করব, এই যে উনি এত লিখছেন, তা এইটা করতে গিয়ে তার সংসার জীবনে কোনো অসুবিধা হয় না তো? মানে তার মেয়েদের মানুষ করা? না, এই ব্যাপারে কোনো অসুবিধেই নেই। হ্যাঁ, মেয়েরা মানুষ হয়েছে, আমি তাদের সময় দিয়েছি, যখন ও সময় পেয়েছে তখন ও সময় দিয়েছে, কাজে এই ব্যাপারে কোনো অসুবিধে হয়নি, ও ঠিক মতোই এগিয়ে চলেছে আমার সংসার। আচ্ছা, আর এবার হচ্ছে মেয়েরাও তো বড় হয়েছে, তারা এখন কি করছে? দুই মেয়েই আমার অধ্যাপিকা, একজন আছে সরোজিনী নাইডু উইমেন্সে, আর একজন হীরালাল মহিলা কলেজে।
তাহলে মানে মানে সংসার জীবনে ডাক্তারবাবু মানে শক্তিময় মিশ্র ব্যস্ত থাকলেও লেখালেখি নিয়ে ব্যস্ত থাকলেও তো এবং অন্যান্য দিকে দিকটাও তার নজরের মধ্যে সবসময় থাকতো। সেই নিয়ে কোনো রকম অসুবিধা হয় না। তা আপনারা শুনলেন ওনার কথা। আমরা আশা করব আপনাদের এই এপিসোডটা খুব ভালো লাগবে, কারণ এর আগে আপনারা দেখেছেন। তা এবার একটু মেয়েদের সঙ্গে কথা বলি, একটু মেয়েদের সঙ্গে কথা বলি। তাহলে আরও একটু মানে বাবাকে ওরা কীভাবে দেখেছেন। আসুন বসুন। আপনার নাম? আমি ওনার ছোট মেয়ে দেবপমা মিশ্র, আর এখন দেবপমা মিশ্র বিশ্বাস। যদিও বাবার সঙ্গে, হ্যাঁ, বাবাকে ছোটোবেলার থেকে সবসময় দেখেছি লেখার মধ্যে থাকতে, এবং সবাই যেটা খুব মিস করে গেলই বলবো, কেননা বাবা তখন ডট পেন খুব বেশি ইউজ করতে না, এবং সেখানে আমরা দেখেছি যে আমাদের সেই কালির দোয়াত থাকতো, এবং বাবার একটা সেই পুরনো ঝর্ণা কলম, সেই ঝর্ণা কলমে কিন্তু ওই মানে ফাউন্টেন পেন, সেখানে কিন্তু বাবা লিখছেন। এবং তার সাথে সাথে বাবা লেখার মধ্যে আছে, বাবার প্রুফ আসছে, আমরাও সেই দেখছি সারাক্ষণ বাবা প্রুফ দেখছে। কিন্তু আমি যদি বলি সেখানে বাবার সাথে আমার যে সম্পর্কটা সেটা আরেকটু অন্যরকম। সেখানে হচ্ছে সিনেমা কেন্দ্রিক। আচ্ছা। প্রচণ্ড রকম সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখতে পছন্দ করে, এবং সেখানে আমার সিনেমা দেখার পার্টনার হিসেবে আমি কিন্তু বাবাকে বলতে পারি। হ্যাঁ, এবং সেখানে বিভিন্ন রকম সিনেমার যে ডায়লগ, হাসির ডায়লগগুলো আমাদের কথোপকথন কিন্তু উঠেই আসে প্রায়, এবং উদাহরণও উঠে আসে, যেটা হয়তো সর্বসমক্ষে সবসময় আসে না। আমার সাথে বাবার এই কথোপকথনটা চলতে থাকে। আর যেহেতু নিজে আমি মাস কম লাইনে, তো এইটাই আমি ভীষণ আর কি ছোটোবেলার থেকে খুব উপভোগ করি আর কি। আচ্ছা, ছোটোবেলা থেকে তো আপনি এইভাবে দেখে এসেছেন বাবাকে, বাবার সঙ্গে এইভাবে মানে দারুণ একটা সম্পর্ক। তা বাবা যখন তার লেখাগুলো লিখতো সেগুলো প্রথম কাকে দেখাতো? বাবার লেখা প্রথম দেখাতো মাকে, কেননা লেখার পরেই আমি ছোটোবেলায় অনেক সময় নোটিস করেছি বাবা এক নাগাড়ে পড়ে যাচ্ছে, মা ছিল তার একদম নিবিষ্ট শ্রোতা আর কি, পাশে বসে শুনে যাচ্ছে যে এটা ঠিক আছে কি ভুল আছে, কোন জায়গাটা আরেকটুখানি একটু অন্যরকম করলে আরও সুন্দর হয়, তুমি এই জায়গাটা এইভাবেও তো লিখতে পারতে, তুমি এরকম কেন লিখলে, এরকম প্রশ্নও আমি মাকে করতে শুনেছি। তো প্রথম পাঠক বলবো বা আরও বলা ভালো শ্রোতা আমার মা। তারপরে মেয়েদের কখন আসলো? মেয়েদের হচ্ছে প্রকাশনার মানে আমরা সবসময় যেহেতু দেখছি বাবা প্রুফ দেখছে, তো সেখানে হয়তো প্রুফের মধ্যেও কোনো একটা জায়গা পড়ে নিলাম, বা হয়তো বইটা প্রকাশ হয়নি, হয়তো সেই সময় আমাদের পড়াশোনায় লাগলো, আমরা প্রুফ দেখে পড়ে নিলাম। আজকে যে বইটা বেরোলো সে ব্যাপারে তো মেয়েদের বিশাল সহযোগিতা রয়েছে দেখতে পারলাম। এই ব্যাপারে একটু কিছু শুনি। এবং এখানে একটা কথাই বলার, যে উদ্যোগটা নেওয়া হয় যে আমার ছেলে জাস্ট হয়েছিল, তখন আমার ডেলিভারির পরেই এই উদ্যোগটা নেওয়া হয়, এবং দিদি আর আমি সেখানে, দিদি মূল আর কি উদ্যোক্তা আর কি সেখানে। তো আমরা দুজন করি, এবং বিভিন্ন জনকে আর কি বলা হয় যে তাদের লেখা দিতে, তাদের অনুভূতি ভাগ করতে, এবং সেখানে দিদি আরও ভালো বলতে পারবে বিষয়টা। হ্যাঁ, এই মানে ইচ্ছে ছিল যে আমরা যাতে বাবার লেখাগুলো যাতে সবার পাঠকের চোখে কেমন, আমাদের চোখে তো একরকম আছেই, হ্যাঁ, সেটা যেন আমাদের বাবার লেখা না হয়ে থাকে, পাঠক কি বলতে চাইছে সেই অনুভূতিটা সংগ্রহ করতে। দারুণ বললেন। এবার স্যারের বড় মেয়ে আসছেন, তিনি আজকের যে বইটা বেরোলো সেই ব্যাপারে তো বলবেন, এবং আজকে পুরো সঞ্চালনার দায়িত্ব উনি নিয়েছিলেন, অসাধারণ সঞ্চালনা করেছেন, কোথাও ফাঁকফোকর নেই, খুব সুন্দর সঞ্চালনা হয়েছে। এই ব্যাপারটা আজকে যে ঘটনাটা ঘটলো, যে বইটি প্রকাশ ঘটলো, কিভাবে হলো, কোথা থেকে শুরু এবং এইভাবে কিভাবে শেষ হলো সেটা একটু শুনবো। আপনার নাম? আমার নাম দেবতুষী মিশ্র চৌধুরী। আমি শুরুতেই যে কথাটি বলছিলাম বাবার বিষয়ে, যে ছোট থেকেই যখন প্রথম জ্ঞান হলো তখন আমি আমার বন্ধুদেরকে বলতাম
প্রুফ কি জিনিস জানিস না? তখন হয়তো ঠিক করে প্রুফ উচ্চারণও করতে পারতাম না। প্রুফ কি জিনিস জানিস না? আরে কাগজের মধ্যে লিখে ফেলবি। হ্যাঁ, বাবার লেখাটা একটু অন্যরকম স্টাইলের ছিল, ফলে আমি সেটা ছোটবেলায় ওটা আর বলতে চাইছিলাম না। পাশ থেকে মা ধরিয়ে দিচ্ছেন যে কাগজের মধ্যে হিজিবিজি লিখে ফেলবি, তারপরে পাবলিশারকে দিয়ে দিবি, পাবলিশার প্রুফ করে দিয়ে দেবে। তো এই যে মানে প্রথম জ্ঞান হওয়া থেকে যে বাবাকে আমরা এইভাবে চিনেছি, যিনি পাবলিশার, এদের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ক্রমশ বড় হয়েছি, স্কুল পাঠ্য বই থেকে শুরু করে আমি যেহেতু বাংলা সাহিত্য নিয়েই চর্চা করেছি, পরে নিজেও অধ্যাপনা লাইনে এসেছি, সরোজিনী নাইডু কলেজে বাংলা বিভাগে আছি। তো সেখানে প্রত্যেকটা জীবনের প্রতিটা মুহূর্তে বাবার বইগুলোই কিন্তু সঙ্গী হয়ে থেকেছে আমার শিক্ষার। এবং আমি যখন অন্যদেরকে শেখাতেও গিয়েছি, মানে পড়াতে গিয়েছি ক্লাসে, তখনও কিন্তু প্রতি মুহূর্তে আমার বাবার বই বলে আমি বলছি না। ওই যে কথাটা হচ্ছিল আলোচনা প্রসঙ্গে, যে সহজভাবে জ্ঞানের ভারকে, পাণ্ডিত্যের ভারকে বাদ দিয়ে পাণ্ডিত্যের গভীরে পৌঁছে যাওয়া, এই জায়গাটিতে কিন্তু বাবার যে সাবলীল লেখনী সেটা অনেকাংশে সহায়তা করে। এবং সেই সূত্রেই আমার মনে হলো, এবং প্রতি মুহূর্তে অনেকের সঙ্গে আলাপ হয়েছে, ও তুমি প্রফেসর অশোক কুমার মিশ্রের মেয়ে, আচ্ছা। এই যে একটা ভাবনা, এই যে একটা কথা প্রতিনিয়ত আমার সাবজেক্ট ওরিয়েন্টেড মানুষদের মধ্যে শুনেছি। এবং বাবা যখন ভ্রমণ সাহিত্যমূলক লেখাগুলি শুরু করলেন, বাবা যখন মৌলিক কবিতার বই বা গল্পের বই লেখা শুরু করলেন, সেখানেও কিন্তু প্রতিনিয়ত একটা মনে হতো যে তাহলে বিভিন্ন যে পাঠক, একদল পাঠক হচ্ছে বাংলা সাহিত্যের পাঠক যারা পড়াশোনার জন্য বাবার বইয়ের কাছাকাছি আসছে, আরেক দল হচ্ছেন যারা এই মৌলিক লেখাগুলির পাঠক। কেউ ভ্রমণ কাহিনী পড়তে ভালোবাসেন, আমি জানি যে দেশ থেকে প্রচুর বাবার এই বইগুলো কিন্তু মানে ভীষণই বিক্রি হয়, মানে মানুষ কেনে। গল্পের বই, কবিতার বই, নাটকের বই, এমনকি জনসচেতনতামূলক থ্যালাসেমিয়া বই, এই যে বিভিন্ন রকম বইগুলো, সেগুলো পাঠক তো পড়েছে, আমি জানি পাঠকের মুখে মুখে বাবার নাম ফেরে। কিন্তু সেই বাবার নাম যে ফেরে, তারা বাবার বইটাকে ঠিক কীভাবে দেখছে, পাঠকের চোখে বইটি কীরকম, এটা আমরা দুই বোনে মিলে এক মলাটের মধ্যে আনতে চেষ্টা করলাম। যে বাবা তো তার নিয়ত সারস্বত সাধনা, তার কলমের মধ্যে দিয়ে তার অনুভূতিকে লিখে চলেছেন, এবং বোন যেটা বলছিল যে ওই ঝর্ণা কলমের মধ্যে দিয়ে কালির পেনে লিখছেন, তার কিন্তু নিয়ত ওই কালিটার যোগানদাতা কিন্তু ছিলেন মা। মানে ওই কালি শেষ হতে পারতো না। এবং আমার মনে আছে আমার ছোট বয়সে তখন কিন্তু ওই নিব কোথায় কিনতে পাওয়া যাবে, কালি কোথায় কিনতে হবে, এগুলো কিন্তু বাবাকে ভাবতেও হতো না। এবং আরেকটু যখন বড় হলাম, ওই দেখতাম যে মা কিন্তু কাগজের যোগানটাও, মানে এই যে বলছে যে সারাক্ষণ বই নিয়ে বসে থাকে, লেখা নিয়ে বসে থাকে, তার আসল যোগানদাতা তো মাই তো খাতা, মানে কাগজ কিনে নিয়ে এসে বাবাকে দিচ্ছে, কালি কিনে নিয়ে এসে, নিব কিনে নিয়ে এসে বাবাকে দিচ্ছে। তার মানে একটা পুরুষের লেখক হওয়ার পিছনে, মানে বা যে কোনো মানুষ সার্থক হওয়ার পিছনে যে নারীর ভূমিকা সাংঘাতিক। অবশ্যই, না পরস্পরের পরিপূরক না হলে না এই জিনিসটা হতে পারে না। পরস্পরের পরিপূরক হতে পারে। আজকেও তো শুনলেন যে মান অভিমানের পরেও যখন নতুন লেখা হচ্ছে, তার প্রথম পাঠক এবং প্রথম সমালোচক কিন্তু মা। তো সেই জায়গাটা কিন্তু থেকেই যায়। এবং আমি এর সঙ্গে আরও যে জায়গাটা অ্যাড করব, যে মেয়ে হিসাবে আমি যদি বলি যে সেখানে আমি যখন বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছি, তখন হয় না উত্তর লিখতে হবে। এবার যার বাবা এত বড় লেখক, হ্যাঁ, তিনি একটা প্রশ্নের উত্তর লিখতে পারছি না, হয়তো একটু কঠিন লাগছে, তখন মনে হয় না আমরা একটুখানি মেড ইজি করার চেষ্টা করি, যে বাবা একটু লিখিয়ে দাও এটা, তাহলে আমি জাস্ট ওটা পড়ে নেব। কিন্তু ওই মেড ইজিতে তো আমাকে সাহায্য করবেন না তিনি তো তখন তার ব্যস্ততায় তিনি অস্থির হয়ে থাকবেন। এবং রীতিমতো আমি তখন বাবার সঙ্গে, অবশ্যই ডক্টর অশোক কুমার মিশ্র না, বাবার সঙ্গে আমি তখন কিন্তু মনোমালিন্য চলছে, যে তুমি আমাকে লিখিয়ে দিচ্ছ না, তুমি আমার পরীক্ষায় হেল্প করছো না। কিন্তু এটার পেছনে যে তার অন্যরকম উদ্দেশ্য, যে আমাকে স্বনির্ভর করা, নিজের ভাবনাটা নিজেকে ভাবতে শেখানো, যে না, আমি দেখলাম যে রেগে গিয়ে হয়তো নিজেই লিখে ফেললাম,
এবং তারপরে যখন লেখাটি দেখাচ্ছি তখন উনি প্রতি মুহূর্তে, আমি একটা জিনিস দেখেছি, প্রতি মুহূর্তে না একটা পজিটিভ ভাইবস, একটা হ্যাঁ দারুণ হয়েছে, খুব ভালো লিখেছিস, এই যে পজিটিভ ভাইবস, এটা কিন্তু সবার পক্ষে দেওয়া সম্ভব হয় না। এই উৎসাহ, এই অনুপ্রেরণা যদি আরও 5টা মানুষের মধ্যে বেড়ে যেত, আমার মনে হয় যে এখন যে মানুষরা কলম ধরতে ভয় পায়, যে কথা হচ্ছিল যে কেন এত লিখবে, কেন লিখবে, কারণ তার ভাবনার জগৎ, তিনি শুধু নিজে ভাবেন না, তিনি অন্যকেও ভাবতে সাহায্য করেন। হ্যাঁ, এবং শুধু এই জায়গাটা না, পুরো সাংস্কৃতিক জায়গাটাই। আমরা 2 বোনে গান করতাম, তাতেও আমাদের বাবা মা প্রতিনিয়ত উৎসাহ জুগিয়েছে। আমি নাচ করতাম, হ্যাঁ ওড়িশি নাচ করতাম, বা বিভিন্ন জায়গায় কম্পিটিশানে যাব বা অনুষ্ঠানে যাব, নাচ একটা কম্পোজিশন নিজে করে ফেললাম, করার পরে কিন্তু প্রথম দেখাতাম বাবাকে, বাবা না দেখলে কিন্তু হবে না, মানে সেটা কম্পিটিশান হোক বা অনুষ্ঠান হোক। তারপরে এনসিসি করিয়েছে বাবা আমাদেরকে, মানে তিনি যে নিজে এনসিসির মানে প্রোগ্রাম অফিসার ছিলেন তাই নয়, মানে তিনি ছিলেন তাই নয় কলেজে, তিনি কিন্তু মেয়েদেরকেও সেই জায়গায় ঠেলেছেন। মানে বিবিধ দিকে নিজেকে যে ছড়িয়ে দেওয়া, এটা যে বিবিধ সাবজেক্টের বই লেখা, মানে বাংলা সাহিত্য ওরিয়েন্টেড নানান দিক নিয়ে যে লেখা, সেটা শুধু না, তিনি কিন্তু সব দিকেই নিজেকে ছড়িয়ে দেওয়া পছন্দ করেন এবং আমাদেরকেও প্রতিনিয়ত সেই দিকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করেন। একটা প্রশ্ন আছে, আজকে যে বইটা বেরোলো হচ্ছে পাঠকের চোখে ডক্টর অশোক কুমার মিশ্র, তা মেয়েদের চোখে কেমন? মেয়েদের চোখে তিনি অনন্য, এবং আমরা তো বাবাকে চিরকালই একটা শ্রদ্ধা করে এসেছি। তবে হ্যাঁ, মানে দুজনের পার্সপেক্টিভ একটু চেঞ্জ, কারণ বোনের পক্ষে যেটা ওই সিনেমা দেখার একটা আমার সঙ্গে কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম ছিল না। আমার সঙ্গে কিন্তু বিষয়টা বেশ একটু বেশ ভাব গাম্ভীর্যপূর্ণ। সেটা কি বড় মেয়ে বলে? সেটা তো ঠিক বলতে পারবো না, কিন্তু একটা গাম্ভীর্যের জায়গা, একটা কোথাও যেন একটা বাবা একজন খুব রাশভারী মানুষ, এই জায়গাটা। কিন্তু এটা বলতে পারবো যে আমাদের বাবা, আমাদের 2 বোনের, আমারও এক ছেলে, আমার বোনেরও এক ছেলে, বোনের ছেলে তো একেবারেই ছোট, হ্যাঁ, তো আমার ছেলেও 8 বছর বয়স, তাদের দুজনের কাছেই দাদু ভাই হচ্ছে একদম মানে প্রাণ, মানে দাদু ভাইকে দেখলেই দুই মানে নাতি মানে অস্থির হয়ে যায়। আচ্ছা, আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি, এবারে গান দিয়ে শেষ হবে। আজকে একটা গান শুনবো, কার কাছে শুনবো, ছোট বোন না বড় বোন, না দুজনে একসঙ্গে? তাহলে আশা হোক দুজনে একসঙ্গে। আমরা একটু নিজেরা ঠিক করে, আচ্ছা আচ্ছা, নিজেরাই গানটা ঠিক করে নিচ্ছে, তারপর আমরা দুজনের একসঙ্গে যে গানটা করবে সেটা দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। কেননা আমাদের অনুষ্ঠানটা অনেকটা বড় হয়ে গেছে এবং স্যারের অনুষ্ঠান সবাই দেখছেন, সবাই দেখবে। আগের আমরা যে ভিডিওটা করেছি তাতে বহু মানুষ ভিডিওটা দেখেছেন এবং তারা মন্তব্য করেছেন, এটা আমাদের কাছে বিরাট পাওয়া আমাদের কাছে। স্যার যদি এইভাবে আমাদেরকে সুযোগ দেন, আমরা পরবর্তী যে ভিডিওটা হবে সে স্যারের যে বই প্রকাশ হবে সেখানে আসার সুযোগ পাই, তবে অবশ্যই স্যারের পরবর্তী ভিডিওটা আমরা অবশ্যই করার চেষ্টা করব এবং তার কথা এবং তার মেয়েদের কথা এবং সবার কথা আমরা শোনার চেষ্টা করব। তা আমরা এবার একটু গানটা বাছাই চলছে, বুঝতেই পারছেন গানটা কোন গানটা দিয়ে আজকে শেষ হবে, সেই গানটা ওনারা বাছাই করছেন। তারপরে আমাদের গানটা দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। আশা করি অনুষ্ঠানটা ভালো হবে। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি, যেদিকে দেখি ওগো সখী, যেদিকে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি, উথলে
নয়ন বাড়ি হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায় হায় সজনী উথলে নয়ন বাড়ি পরাণে পড়ে আছে টান ভরা নদীতে আসে বান পরাণে পড়ে আছে টান ভরা নদীতে আসে বান আজকে কি ঘোর তুফান সজনী গো বাঁধুয়ার বাঁধিতে নারী হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায় হায় সজনী উথলে নয়ন বাড়ি কেন এমন হলো গো আমারে নব যৌবনে কেমন এমন হলো গো আমারে নব যৌবনে সহসা কি বহিল কোথাকার কোন পবনে আমারে নব যৌবনে হৃদয় আপনি উদাস মরমে কিসের হুতাশ হৃদয় আপনি উদাস মরমে কিসের হুতাশ জানি না কি বাসনা কি বেদনা গো কেমনে আপনানি বাড়ি হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায় হায় সজনী উথলে নয়ন বাড়ি আমাদের আজকের অনুষ্ঠান এই গানের মাধ্যমে শেষ হলো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে অনুষ্ঠানটি। আবার আগামী দিনে দেখা হবে এক অন্য জায়গায়, এই আশা রেখে সবাইকে নমস্কার জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।